নমস্কার। শুরু করতে চলেছি এবছর দেশ পত্রিকায় প্রকাশিত গল্প কুইন, লেখক তমাল বন্দ্যোপাধ্যায়। যদি এরকম আরও নতুন নতুন গল্প আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। শুরু করছি তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কুইন। অনেককাল পর এই মেলায় সার্কাস এসেছে। মাঝে অতিমারির বছরগুলো ধরলে পাক্কা 5 বছর পর। রাজবাড়ির মাঠের পুরো দক্ষিণটা জুড়ে খাটানো হয়েছে বিরাট এক তাঁবু। নাম মার্ভেলাস সার্কাস। তবে নামের যেমন আড়ম্বর, দেখতে ব্যাপারটা তেমন জাঁকালো মোটেও নয়। খাকি রঙের শতছিন্ন তালি তাপ্পি মারা ত্রিপলে ছাওয়া উঁচু উঁচু চূড়াসহ তাপিটাকে দূর থেকে মনে হচ্ছিল বুঝি একটা ধূসর পাহাড়। সার্কাস নিয়ে আবেগটা অবিনের ছোটবেলা থেকেই। আজকালকার বাচ্চাদের নাকি আগেকার দিনের মতো সার্কাস দেখতে আর ভালো লাগে না। সে যাদের ভালো লাগে না, ওর তো খুবই লাগে। সেই কারণেই আর তরসয়নি। পরের দিনই সন্ধ্যার শোয়ে একেবারে সামনের সারির টিকিট কেটে সার্কাস দেখার স্বার্থে গড়িমসি করেনি বিন্দুমাত্র। তবে সত্যি কথা বলতে কি, এবার তেমন ভালো লাগলো না। কেন ভালো লাগলো না শোয়ের শেষে নিজেকে প্রশ্ন করতে করতেও ভাবছিল। চমকে দেওয়ার মতো সার্কাসটায় প্রায় সেরকম কিছু নেই। এখনকার সার্কাসে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া কিছুই থাকে না। খেলায় নেই কোনো নতুনত্ব। এগুলোই কি কারণ হিসেবে যথেষ্ট, নাকি সময়ের হাওয়া লেগেছে তার গায়েও? কার্পেট মোড়া এলাকাটার ভেতরের দিকে পর্দা ঢাকা গেটের মুখে দুটো প্লাস্টিকের চেয়ারের মুখোমুখি ওরা দুজন বসে কথা বলছে। একজন ওর বিশেষ পরিচিত, বহুল প্রচলিত দৈনিক পত্রিকার সাংবাদিক, ছোটবেলাকার বন্ধু সুদীপ। আর সামনে বসা লোকটার পরনে সাদা গেঞ্জি কাপড়ের স্কিন টাইট ট্রাপিজের খেলার পোশাক। একটু আগেই শোয়ের লাস্ট আইটেম ট্রাপিজের বা জালের খেলার প্রধান খেলোয়াড় ছিল লোকটা। মুখ আর চেহারাটা স্মৃতিতে জলজান্ত তাই এখনো। অবিনকে মাঝপথে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাত নেড়ে ডাকে সুদীপ। ও এগিয়ে গেলে লোকটার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, বাল্যবন্ধু হিসেবে, একজন লেখক হিসেবেও। লোকটা যথেষ্ট উষ্ণ ভঙ্গিতে কাছের চেয়ারটা টেনে বসতে বলে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে ওর সঙ্গে। সুদীপ এবার ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই দাদা হলেন আব্দুর রাজ্জাক, এই সার্কাসের মালিক কাম সর্বেসর্বা। লোকটা হেসে ওঠে, শূন্যে হাত নাড়তে নাড়তে বলে, না না, মালিক ফালিক আমি কিছু নই দাদা। মালিক অনেক বড় কথা, আমি খেলোয়াড়, আমাদের সার্কাসের একজন পুরনো খেলোয়াড়, এটাই ঠিক আছে। সুদীপ খবরের কাগজের পক্ষ থেকে লোকটার সঙ্গে এই সময়ে সার্কাসের হাল হকিকত নিয়ে কথা বলতে এসেছে। ছবি তোলা হয়ে গেলে 2-4টে কথা বলার পর নোট নিচ্ছিল ছোট্ট পকেট ডায়েরিতে। লোকটাকে অস্থির দেখালো। দেহভঙ্গিতে ফুটে উঠছে ব্যস্ততা। উঠে দাঁড়িয়ে কাছাকাছি থাকা একটা স্টাফকে পরের শোটার ব্যাপারে জরুরি নির্দেশ দিতে দিতে ওর দিকে তাকালো কাচুমাচু মুখে। দাদা, আপনি সময়ে করে এসেছেন, আমাদের সার্কাসের কথা জানতে চাইছেন। সার্কাসের এই 2 দিনে কাগজে লিখবেন বলেছেন। কি যে ভালো লাগছে, কিন্তু কিছু মনে করবেন না প্লিজ। কাল সকালের দিকে যদি আসতেন,
খুব ভালো হতো। একটু ঝাড়া হাত পা হয়ে নিশ্চিন্তে বসে কথা বলতে পারতাম। অসুবিধা নেই, সকালবেলার দিকে আসব, কাল অথবা পরশু, যে কোনো একদিন। আজ আর একটা কাজে মেলায় এসেছিলাম, তাই ভাবলাম শোয়ের মাঝে আপনার সঙ্গে দু চারটে কথা বলে নেওয়া যাক। সুযোগ বুঝে অবিন বলে বসে, এর পরের দিন আমার এই বন্ধু যেদিন আসবে, আমি কি আসতে পারি? সার্কাস নিয়ে চিরকালই আমার কিছু জানার খুব ইচ্ছে। আসুন না, কোনো সমস্যা নেই। আগে হাতি, বাঘ, জলহস্তী যখন থাকতো, অনেকে ভেতরে ঢুকে ওদের অনেকভাবে জ্বালাতন করত, তাই নানা রকম রেস্ট্রিকশন ছিল। এখন আর সেসব নেই। পরের দিন সুদীপ সময় করতে পারেনি। তার পরের দিন সকাল সকাল ওরা দুজন যখনই সার্কাস চত্বরে এসে পৌঁছালো, তখন লোকটা সাধারণ পোশাকেই ছিল। আগের দিনের মতো বাইরে নয়, আজ ভেতরের ফাঁকা দর্শক আসনগুলোর মধ্যে একেবারে সামনের 3টে সিটে ওরা বসল। সুদীপ জিজ্ঞাসা করে, কেমন চলছে আপনার সার্কাস? আমাদের টাউনে এবছর লোকজনের রেসপন্স কেমন বুঝছেন? দারুণ দারুণ, খুব ভালো। শনি রোববার প্রত্যেকটা শোই প্রায় হাউসফুল গেল। এতটা আশা করিনি। তার মানে লোকে আবার সার্কাস দেখতে আসছে, কি বলেন? চোখ মুখ সকালের আলোর মতোই ঝলমলে দেখায়। তা তো বটেই। লোকটার মন রাখতেই কিছুটা বাড়তি উৎসাহ নিয়ে অবিন বলে ওঠে, এই রকম টিভি, ইন্টারনেট, মোবাইল, ভিডিও গেমের জামানাতেও লোকজন সার্কাস দেখতে আসছে। পাবলিক আসলে ওসবে ক্লান্ত হয়ে আবার পুরনো সব ভালো লাগার জায়গায় ফিরে আসছে। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? হ্যাঁ, দর্শক ফিরছে, ফিরে আসছে। লোকটাকে সহসা উজ্জীবিত দেখালো। ফিরে আসবে আমি জানতাম। আমার বিশ্বাস ছিল দর্শকদের ওপর। জানতাম ওরা চিরকালের জন্য সার্কাস থেকে মুখ ঘুরিয়ে নেবে না। আর সেই কথাটাই আমার দলের খেলোয়াড়দের বলে বলে মুখে ফেনা তুলে ফেলতাম। আল্লাহ, গড, মা কালীর দোয়ায় ওরা আমার কথা শুনেছে। সব আবার আগের জায়গায় ফিরেছে। সবাই মিলে একজোট হয়ে বহু কষ্টে আবার খাড়া করতে পেরেছি আমাদের সার্কাস, আমাদের দ্য গ্রেট মার্ভেলাস সার্কাস। অবিন আর সুদীপের চোখ জোড়ায় কৌতূহলী ঝিলিক দেখে নিজের হাঁটুর ওপর আড়াআড়ি পা তুলে বসল লোকটা। আমাদের সার্কাসটা পুরো ভেঙে গিয়েছিল, জানেন তো। তখন অবশ্য নাম ছিল ইলোরা সার্কাস। করোনা লকডাউনের সময় আমাদের মালিক সার্কাস তুলে দিয়ে হাওয়া হয়ে গেছিল। কেউ কিনতে চাইছিল না বলে বেচতেও পারেননি। আমাদের না খেয়ে মরতে ফেলে রেখে পালিয়ে গেছিল সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। সেই সময় আমাদের যে কি দিন গিয়েছে দাদা, আমরাই জানি। আমাদের ম্যানেজার চন্দ্রকান্ত সিংহ বিহারের পূর্ণিয়া জেলায় নিজের বাড়ি চলে গিয়ে বাস লরি চালাতে শুরু করে দিয়েছিল। পেটের দায়ে আমাদের সেরা খেলোয়াড় রঞ্জিত নায়ক উড়িষ্যায় গিয়ে রাজমিস্ত্রির কাজে নেমে পড়েছিল। সিনিয়র ট্রেনার হামিদ ভাই মুদির দোকান খুলে বসে পড়েছিল মেদিনীপুরে গিয়ে। আমাদের দুর্দান্ত দুর্দান্ত প্লেয়াররা কতজন যে জন খেটে দিন গুজরান করেছে। জোকাররা কতজন যে কাজে লেগে গেছিল ইট ভাটায়,
সংসেজে ভিক্ষা পর্যন্ত করেছে। আর মেয়েরা আয়ার ডিউটি, হোটেলে কিংবা লোকের বাড়ি ঠিকের কাজে। কিন্তু আমরা কজন তাঁবু ছেড়ে যায়নি, এখানেই পড়ে থেকেছি মাটি কামড়ে। তাঁবুতেই বলতে সেখানে আপনাদের চলতো কি করে? অবিন আরো সামনে ঝুঁকে বসে। কি আর করি বলুন, তাঁবু ছেড়ে বাঁচার কথা তো ভাবতেই পারি না। সেই কোন ছোট্টবেলায় বাড়ি থেকে পালিয়ে এসে সার্কাসে ঢুকেছিলাম। ঠিক করে নিয়েছি মরব এখানেই। লোকটার ঠোঁট ঠেলে ওঠে এক প্রকার নিঃশর্ত হাসি। লকডাউনের সময় তাঁবু থেকে বেরিয়ে দিন রাত টোটো চালিয়ে ফিরে এসেছি সেই এখানেই। আমাদের জমানো টাকা পয়সা যা ছিল সব ভেঙে অতগুলো পেট চালাতে হয়েছে। অবশ্য মাদার ইন্ডিয়া ছিল বলেই এই যাত্রায় বেঁচে গিয়েছি, না হলে যে আমাদের কি হতো। মাদার ইন্ডিয়া বলতে আমাদের দেশের কথা বলছেন? না না না, মাদার ইন্ডিয়া তো আছেনই আমাদের সবার মাথার ওপরে, কিন্তু এই সার্কাসেরও যে একজন মাদার ইন্ডিয়া আছে, সেই আমাদের সব। সে ছিল বলেই শেষ অবধি আমাদের সার্কাসটাকে বাঁচানো গিয়েছে। তিনিই আসল মালকিন, আমি তো সবে নামমাত্র, এই আর কি। ওদের দুজনের মুখ দুটোকে মুহূর্তে আস্ত দুটো প্রশ্নচিহ্ন হয়ে উঠতে দেখে লোকটা বলেন, বুঝলেন না তো? না বোঝারই কথা। প্রথম দিনে এর বেশি কিছু বলবো না, বললেও কিছু বোঝানো যাবে না। একজনকে ডেকে আমাদের জন্য চা বিস্কুট আনতে বললেন আব্দুর রাজ্জাক। কিছুটা অত্যুৎসাহী ভঙ্গিতে অবিন বলে, আমাদের কি তার সঙ্গে একটু দেখা হতে পারে? দুটো কথা বলা যেতে পারে? না, উনি কারোর সঙ্গে দেখা করেন না, কথাও বলেন না, বাইরের কারোর সঙ্গে। সহাস্য মুখটা কঠিন দেখায়। তবে আপনারা তার সঙ্গে দেখা করতেই পারেন বা দেখতে পারেন দূর থেকে। আসুন না, আরেক দিন আসুন, আরও দু একবার আসুন। এত সব রঙিন ভেলভেটের পর্দার পিছনে আমাদের ছেঁড়া ফাটা জীবন ঘুরে দেখুন, নিজেদের চোখেই দেখুন আমরা কিভাবে বেঁচে থাকি। তাহলে একটু একটু করে অনেক কিছুই জানবেন, বুঝবেনও আশা করি। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই আবার আসব, দেখব তো বটেই, ভালো করে বড় করে লিখব। সুদীপ হাতের কলমটা উঁচিয়ে তোলে খানিকটা। কিন্তু সব কথা কাগজে লেখা যাবে না। বাইরের কথা যা মন চায় লিখুন, ভেতরের কথা ভেতরেই রাখবেন, এইটুকু আশা রাখব। হ্যাঁ হ্যাঁ, মানে না না, আপনি বারণ করলে লিখব কেন? পেনের নিপটা ঢোকানোর মধ্যে ঢুকিয়ে নিয়ে সুদীপ, বিশ্বাস রাখতে পারেন দাদা, আমরা জার্নালিস্টরা খবর শিকারী। খবরের জন্য আমরা সব কিছু করতে পারি ঠিকই, তবু পার্সোনাল জায়গাগুলো আমরা বুঝি, সেগুলিকে সম্মান দিতে জানি। চিন্তা করবেন না। পরদিনই খবরের কাগজে এই মার্বেলাস সার্কাস নিয়ে সুদীপের যে লেখাটা ছাপা হয়েছিল তার সবটাই বাইরের দেখার ওপর ভর করে। তবে সেদিন ভেতরে গিয়ে আমরা যা যা দেখেছিলাম সেগুলোর কিছুই ওর লেখায় রাখেনি বলাই বাহুল্য। যাই হোক, সেদিনের পর থেকে সুদীপ আর এদিক মুখ হওয়ার সময় করে উঠতে পারেনি। পারলেও তারপর থেকে কিছু না কিছু হলেও আমি 10 বার এই সার্কাস তাঁবুতে এসেছি। রজ্জক তার সঙ্গে পর্দার ভেতরে ঢুকেছি অনেকবার, ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। এতবার কথা বলেছি খেলোয়াড়ের সাথে, ট্রেনারদের সাথে, জোকার আর সহকর্মীদের সঙ্গে যে ওদের সঙ্গে বন্ধুত্বই তৈরি হয়ে গেছে। মাদার ইন্ডিয়ার সঙ্গে দেখা হয়েছে অনেকবার,
কাছে গিয়ে বসেও থেকেছি। শুধু রজ্জকতার কাছ থেকেই নয়, বাকিদের কাছ থেকে ওর সম্পর্কে কত কিছু শুনেছি। বারণ থাকা সত্ত্বেও ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কথা বলানো যায়নি বললে ভুল হবে, কারণ উনি কথা বলেন না। বেশিরভাগ সময়ই ওর নিজস্ব টেন্টের খাটে পড়ে পড়ে ঘুমান, না হলে একটা ইজি চেয়ারে বসে ঝিমন, না হলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন অনির্দিষ্টের দিকে। চোখে কোনো ভাষা নেই, বুঁদ হয়ে আছেন। রজ্জকদার কাছে খুব পীড়াপিড়ি করার পর কাউকে ভুলেও কিছু বলবো না এই শর্তে জানতে পেরেছিলাম এটা আফিমের গুলির নেশার আচ্ছন্নতা। ওগুলো ছাড়া ওর একদিনও চলবে না। তদুপরি রয়েছে কোনো এক মরণ রোগের যন্ত্রণাও। ফিনকি দিয়ে ওঠা ব্যথার সঙ্গে যুঝতে এই গুলিগুলোর সাপ্লাই যে না থাকলেই নয়। শুনছেন তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুইন। এখনও যদি এই চ্যানেল গহীন হৃদয় 2.0কে সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসুন গল্পের পরবর্তী অংশটা শোনা যাক। এখন মোটা হয়ে গেছেন বড্ড, তবে চোখ, নাক, মুখ দেখলেই বোঝা যায় একসময় যথেষ্ট সুন্দরী ছিলেন। ইলোরা সার্কাসের স্বর্ণযুগে ইনিই নাকি ছিলেন ওই সার্কাসের লিডিং লেডি, দর্শকদের কাছে প্রধান আকর্ষণও বটে। তাঁবুর সবচেয়ে সুদর্শনা আর সুন্দর ফিগারের অধিকারিণী হবার সুবাদে ইনি সেই সময় থেকে টানা 10-12টা বছর পাল্টে পাল্টে সাজতেন মাদার ইন্ডিয়া, কুইন অফ সেবা, এমপ্রেস অফ এশিয়া। পতাকা হাতে সার্কাসের মেয়ে খেলোয়াড়দের এরিনার মধ্যে বৃত্তাকারে প্যারেডে ইনি সবার সামনে থাকতেন। আবার ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের গাওয়া ড্রিম গার্ল গানের মিউজিকের সঙ্গে এই সার্কাসের স্বপ্ন সুন্দরী হয়ে পশু পাখিদের ইভেন্টে সোনালি ছড়ি হাতে লিড করতেন। আফিমের ঘরে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরে শরীর রেখে শোয়া থেকে শুরু করে নানান ইম্পর্টেন্ট ইভেন্টে ছিলেন অপরিহার্য। বলার টানে বাইরের লোকের কাছে কখন যে এত কথা বলে ফেলেছে খেয়ালই ছিল না যেন আব্দুর রজ্জাকের। একটা কথা স্বীকার করে পাথর কোঁধা দেহে মানুষটাকে সহসা পলিমাটির মতো সুকমল দেখায়। আপনি লেখক মানুষ, তাই বলছি। সত্যি কথা বলতে কি, প্রথম যেদিন দেখেছিলাম আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। আমার বয়স তখন 14 কি 15, আর ওর 30 কিংবা 28। কি যে দুর্দান্ত দেখতে ছিল তখন ওকে। কার কথা বলছেন? আবার কার কথা? সবার কাছে যিনি মাদার ইন্ডিয়া, কুইন, ম্যাডাম, আরও কত কি, কিন্তু আমার কাছে উনি চিরকালই ড্রিম গার্ল। সেই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ বলতে পারেন। বলতে গিয়ে লজ্জাবতী পাতার মতো গুটিয়ে যান রজ্জাক। ওকে ইমপ্রেস করতে এমন সব স্টান্ট করেছি যেগুলো করতে গিয়ে মরেও যেতে পারতাম। ওর নজর কাটতেই জানের ঝুঁকি নিয়ে গ্লোবের ভেতর মোটর সাইকেল চালিয়েছি। 5 ফলার খেলা, চোখ বাঁধা অবস্থায় ছোড়ার খেলা, তাছাড়া মুখ দিয়ে আগুন বের করা, ব্রেক ছাড়া মোটর সাইকেল নিয়ে শূন্যে জাম্প, আরও কত কি। উনি ইমপ্রেস হয়েছিলেন? পাগল নাকি? কোথায় উনি আর কোথায় আমি। ঠোঁটের কোণ বেঁকিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত আঙ্গুল চালিয়ে দেখায় লোকটা। এই চেহারাখানা দেখছেন, ছোটোখাটো একখানা বাদামি লেঙুর আর কি। ওকে ইমপ্রেস করা তো আর এ জন্মে হবে না।
পরের জন্ম বলে কিছু আছে কিনা জানা নেই। ঠোঁটের কোণে মৃদু হাসি জাগে অবিনের। তাহলে আপনার আর কুইন অফ শেবার কিং সলোমন হওয়া হলো না। এ জন্মে আপনি ব্যর্থ প্রেমিক থেকেই গেলেন, তাই তো? যা বলেছেন। তবে প্রেমিকদের যে ব্যর্থ হতেই হবে লেখক মশাই, প্রেমিকরা সফল হলে যে বর হয়ে যাবে। একদম, একেবারে ঠিক বলেছেন, হেসে ওঠে অবিনব। মাথাটা লোকটার দিকে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, বুঝতে পেরেছি। তাও না, মানে একটা কথা জানতে ইচ্ছা করছে। কিছু মনে করবেন না, আপনি তো বিবাহিত নাকি? না না, বিয়ে বলতে আপনি যে সেন্সে বিয়ের কথা বলছেন সে তো আমার পক্ষে সম্ভবই না। কেন? কারণ সে আমার বই বলুন বা প্রেমিকা বলুন, সে তো আমার এই সার্কাসই। আর আমার কাছে আজও আমার ড্রিম গার্ল মানেই তো এই সার্কাস। এই সার্কাস মানেই আমার ড্রিম গার্ল। আর চোখে অপর প্রান্তে তাকায় অবিন। ওদিকে টেন্টের পাশে নিজের চেয়ারটায় রজ্জাকে ড্রিম গার্ল বসে আছে অন্যমনস্কভাবে তাকিয়ে। মাথার এলোমেলো কাঁচা পাকা চুলে ঢাকা রয়েছে মুখের বেশিরভাগটা, তবে লম্বা নাকটা স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। ফর্সা লম্বা লম্বা হাত পা ঝলমল করছে নরম রোদে। চোখ ফিরিয়ে এনে অবিন বলে, আচ্ছা, উনি কি বাঙালি? না, পাঞ্জাবের মেয়ে, তবে বেড়ে ওঠাই কলকাতাতেই। এই সার্কাস লাইনে কি করে এসেছিলেন জানি না, জানতেও চাইনি কখনো। যখন উনি সার্কাস কাঁপাচ্ছেন তখন তো ব্যাপারই আলাদা। তখন তো আমি ওর সামনে দাঁড়ানোর সাহস পেতাম না, কথা বলা তো দূরের কথা। দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আর সেই সময় যেভাবে দেখেছি আজও সেই ছবি চোখে লেগে আছে। আজ আপনাদের চোখে তিনি যাই হন না কেন, আমার চোখে উনি সেই আছেন। किसी शायर की गजल ड्रीम गर्ल, किसी झील का कमल ड्रीम गर्ल। বেশ কিছুক্ষণ থমকে থাকার পর থুতনি থেকে আঙ্গুল সরায় অবিন। নাচের শিল্পী, খেলোয়াড়, অ্যাথলিটরা শুনেছি প্রতিদিনের অভ্যাস ছেড়ে দিয়ে বসে পড়লে মোটা সোটা আর অচল হয়ে যায়। বয়সের ভার তো আছেই, তার ওপর কঠিন রোগের ধাক্কা, রোজ নেশার জিনিস নিতে নিতে নিশ্চয়ই আজ শরীরের এই অবস্থা। শরীরটা কি আর সব? আসল তো হলো মন। প্রথম কথা, সুন্দরী মহিলারা অসুন্দর হয়ে যাওয়া মেনে নিতে পারেন না, তাই বয়স হলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার চেয়েও বড় কথা যেটা, সেটা হলো ওই লোকটা বিচ্ছিরিভাবে ভেঙে দিয়ে গিয়েছিল। ওর ওপর যত অন্যায় হয়েছে, যেরকমভাবে ঠকানো হয়েছে, কাজ মিটে গেলে যেভাবে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছে, তারপরে নেশা করে সব কিছু ভুলে থাকা ছাড়া আর কি বা করার ছিল ওর? লোকটা বলতে কোন লোকের কথা বলছেন? কার আবার? ইলোরার মালিক রাজকুমার সিংহ রায়। এই ছাড়া আর কার কথা বলবো? ওই উর্মিলা কৌর না থাকলে পাতি একটা লোহা লক্করের কারবারি ছাড়া আর কি ছিল লোকটা? ও আর ওর ভাই সুকুমার কাগজে কলমে প্রোপাইটার হলেও আসল মালকিন তো ছিলেন এই উর্মিলাই। কত বড় বড় সার্কাস থেকে ওর কাছে তাদের সার্কাসে চলে আসার অফার এসেছিল, কিন্তু উনি যাননি। ছোট সার্কাস পার্টি থেকে ইলোরা সার্কাসে ফুলে ফেঁপে ওঠার পিছনে এই মহিলার হাত যে কতখানি ছিল তা তো ওপরওয়ালাই জানেন। রাজকুমার আর সুকুমার দুজনেই একসময় কুইনের জন্য পাগল ছিল। সুকুমার একটু বেশি মদ্যপ ছিল সুকুমার,
দেখতেও ছিল একেবারে সিনেমার হিরোর মতো। তবে দিওয়ানা হয়ে ম্যাডামের সঙ্গে বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করলে রাজকুমার সেটা ভালো চোখে দেখেনি। ম্যাডাম একেবারে ওর দিকে ঢলছে বুঝে ভাইকে গায়েব করে দিয়েছিল ভাড়াটে লোক দিয়ে। রোড অ্যাক্সিডেন্ট। পুলিশ তদন্ত শুরু করলে পুরো ফেঁসে গিয়েছিল। মেলা টাকা কড়ি ছড়িয়ে যখন কাজ হচ্ছিল না, তখন ম্যাডাম সব রকমভাবে পাশে এসে না দাঁড়ালে 100% জেল হতো। কিন্তু কিন্তু লোকটা কিছুই মনে রাখল না। যে মহিলার জন্য এত কিছু, তার বিপদের দিনে যে লোক ফিরেও তাকাল না, এক ফুয়ে সব উড়িয়ে বেরিয়ে যেতে পারল, তার চেয়ে বড় নেমাক হারাম আর কে হতে পারে দুনিয়ায়? লোকটা শেষ দিকে ওর সঙ্গে পশুর মতো ব্যবহার করেছিল। নিজের অন্য ব্যবসাগুলো গুছিয়ে নিয়ে যখন কেটে পড়ল, উর্মিলাকে ফুটো কড়ি অবধি দিতে চায়নি। অথচ এই সার্কাসে তো ম্যাডামের কম ইনভেস্টমেন্ট ছিল না। দুর্দিন বুঝে সেই লোক সার্কাসের ব্যবসা গুটিয়ে পালালো। আপনাদের ম্যাডামের সঙ্গে অবিচার করে চলে গেল, আর আর উনি কিছু বললেন না? আপনারা তো ম্যাডামের সঙ্গে ছিলেন, আপনারা ছেড়ে দিলেন? ছেড়ে দিতে তো চাইনি। একটা লোক আমাদের খালি পেটে লাথ মেরে বেরিয়ে যাবে আর আমরা কিছু বলবো না, তাই কি হয়? ঘিরে ধরে মারতে গিয়েছিল অনেকে, কিন্তু কিন্তু ম্যাডাম আটকে দিয়েছিলেন। আসলে দোষ ছিল ম্যাডামেরও। লম্বা ফর্সা কলকাতা বাবুর বউ হওয়ার স্বাদ ছিল খুব। সেই টোপ দিয়ে এই লোকটা যে কত কিছু করিয়ে নিয়েছে, কিন্তু একটাও কথা রাখেনি। অথচ আমরা জানতাম ম্যাডাম মালিকের জায়েজ বিবি। শুকনো গলায় ঠোক গেলে লোকটা এদিক ওদিক চোখ চালিয়ে আশেপাশে কেউ আছে কি না দেখে চাপা গলায় বলে, ম্যাডামের পেটে একাধিকবার বাচ্চা অবধি এসেছিল এই রাজকুমারের, কিন্তু সে লোক জোর করে সে সব নষ্ট করতে বাধ্য করেছিল। তবে প্রতিবার সার্কাসে বিশ্বকর্মা পুজোর পর লোকটা যে ম্যাডামকে মোটা মোটা সোনার নেকলেস কিনে দিত, ম্যানেজারের কাছ থেকে শুনেছি। সেই সব সোনা গহনা কোথায় গেল? সেগুলোও কি ইলোরার মালিক নিয়েছিল? না, সেগুলো নিতে পারেনি। ম্যাডামের রাগ ধরা পড়ার পর চক্ষু লজ্জার খাতিরে ওগুলো আর থাবা বসাতে পারেনি। উনি অবশ্য তার একটা টুকরো নিজের চিকিৎসায় লাগাতে দেননি। কেন? লোকটার কাছ থেকে ওইভাবে ধোঁকা পাওয়ার পর ম্যাডামের মন একেবারে ভেঙে গিয়েছিল। আমাকে বলেছিলেন ওই সোনা বেচার একটা নেয়া পয়সাও যেন ও ট্রিটমেন্টে খরচা করা না হয়। আবারও ঝুঁকে বসে অবিন, চোখ ফেরায় উর্মিলা কাউরের দিকে। ট্র্যাকস্যুট পরা একটা সার্কাসের মেয়ে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছে ওকে, আর এক হাতে ধরা একটা বাটি। দুধের মধ্যে পাউরুটি কিংবা কর্নফ্লেক্স জাতীয় কিছু একটা নরম খাওয়ানো হচ্ছে। এখান থেকেও আন্দাজ করা কঠিন নয়। আব্দুর রাজ্জাক বলেন, তবে ওসব সোনা গয়না সব উনি আমার হাতে তুলে দিয়েছিলেন। পছন্দ অপছন্দ পরের কথা, আগের কথা হলো উনি আমাকে বিশ্বাস করেন। প্রথম দিকে একবার ওর ভুলে কিছু না হলেও 30 ফুট উঁচু থেকে বেকায়দায় পড়ে আমার পা ভেঙে গিয়েছিল। 6 মাস বিছানায় পড়েছিলাম, কিন্তু আমি শব্দটি করিনি, কোনো অভিযোগ করিনি বলে আমি চিরকাল ওর নেক নজরেই ছিলাম। আদর করে আমাকে ডাকতেন রজ্জু বলে, আমি বলতাম কুইন। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে চাইলে না বোঝার কিছু নেই। খয়েরি মণি দুটো চকচক করে ওঠে আব্দুর রাজ্জাকের।
সময় তো মানুষের চিরকাল এক থাকে না। রূপ যৌবন কারা চিরকাল রানীর মতো থাকে, কিন্তু আমাদের রানীর মন দুর্দিনেও রানীর মতোই ছিল। লকডাউনে যখন আমাদের হালত রাস্তার ভিখিরির চেয়েও খারাপ, ম্যাডাম আমাকে ডেকে ওর সব গয়না আমার হাতে তুলে দিয়েছিলেন। বলেছিলেন এসব বেচে সার্কাসটাকে নতুন নাম দিয়ে নতুন করে শুরু করতে। ওর কিছু জমিও কেনা ছিল এদিক ওদিক, সব বেচে নতুন করে খাড়া করা গিয়েছিল আমাদের নতুন সার্কাস। যারা যারা পেটের দায়ে এদিক ওদিক চলে গিয়েছিল সব আবার এসে জুটতে লাগলো। দেখতে দেখতে জমে গেল মার্ভেলাস সার্কাস। আগের চেয়ে অনেক ছোট করে, 3 ভাগের 1 ভাগ। তবু সার্কাস তো সার্কাসই, কি বলেন? তা তো বটেই। জানি সেই সার্কাস আর এই সার্কাস এক নয়। খেলাগুলো ভালো হচ্ছে না, তাক লাগিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তবু কি আর করি বলুন? আগে তো বাঁচা, পায়ের তলার খানিকটা মাটি পাওয়া। কি বলুন? একদম একদম। তবে ভাবছি রিস্ক নেব। আজকালকার ছেলেপিলেদের সাহস কম, জোশও কম। তাই ভাবছি ভেলকি শেষে আমিই দেখাবো। জিপ জাম্প, 5 ফলার খেলা, বুকের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়া, পুরনো দিনের সেই সব কিছু খতরনাক খেলা আবার আনবো ফিরিয়ে। আনতেই হবে। আজ হুজুকে লোকজন আসছে, কাল যদি না আসে। তাই ইস্পার না হয় উস্পার, কিছু তো করতেই হবে। এই বয়সে পারবেন তো? মুচকে হাসে অবিন। এখন তো আর এরিনার মধ্যে কুইন অফ সেবা নেই, তাই তাকে ইমপ্রেস করাও নেই। এখন আর আগের মতো পারবেন? পারতেই হবে। কুইন অফ সেবার জন্যই পারতে হবে। চোখ দিয়ে তিনি আর দেখবেন না তো কি হয়েছে, কানে তো শুনতে পারবেন। যতদিন বেঁচে আছেন তিনি আমাদের রানী রাজা সব। রাজারা চিরকাল কান দিয়ে দেখেন, জানেন তো? হ্যাঁ, ঠিক ঠিক। কান পর্যন্ত ছড়ানো হাসি অবিন। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় চেয়ারের হাতলে হাত রাখলে লোকটা বলেন, আজ তো তাহলে উঠছেন? এখান থেকে আমাদের চলে যাওয়ার আগে আবার দেখা হবে নিশ্চয়ই? অবশ্যই, আপনি চাইলে আরও বেশ কয়েকবার। আমার কোনো সমস্যা নেই। হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দেন আব্দুর রাজ্জাক। দুজনে হাতের তালু এক জায়গায় এলে ফিসফিসিয়ে বলেন, আর একটা কথা, আপনাকে এত যে কথা বললাম, কেন বললাম জানি না। আপনি লেখক মানুষ, ভেতরের জায়গাগুলো বুঝবেন, তাই হয়তো বললাম। কিন্তু একটাই অনুরোধ, আমাদের নিয়ে একান্তই যদি লিখতে মন চায়, গল্প হিসেবে লিখতে বারণ করব না। তবে আমাদের নিয়ে সরাসরি লিখবেন না আশা করি। নামগুলো নিশ্চয়ই পাল্টে দেবেন, কি তাই তো? নিশ্চিন্তে থাকুন দাদা, সে নিয়ে এক্কেবারে ভাববেন না। লোকে জানে লেখকরা সব কিছু বানিয়ে বানিয়েই লেখে, তাই আরও নিশ্চিন্তে থাকবেন। লোকটা প্রায় সবগুলো দাঁতই মিলে ধরে। মাথায় ছোটোখাটো হলেও রাজ্জাকের হাতের পাঞ্জাটা বেশ বড়সড়। অবিনের ডান হাতটা হারিয়েই গিয়েছে যেন লোকটার হাতের মধ্যে। শুনলেন তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুইন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি এরকম আরও গল্প আপনারা শুনতে চান তাহলে আমার চ্যানেল গহীন হৃদয় 2.0 এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে আসি, অন্য দিন অন্য একটা গল্প নিয়ে অবশ্যই হাজির হব। ধন্যবাদ।